হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবিদ হাসানিক। আমি চলে এসেছি আবারও তোমাদের মাঝে। তো আজকে আমরা যে জিনিসগুলো নিয়ে টপিকগুলো নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, সেই টপিকটা আজকে হচ্ছে সরল দোলক। সরল দোলক সরল দোলক নিয়ে কথা বলার আগে তোমাদের সাথে একটু কথা আছে। আমি যে এর আগে যে তিনটা ক্লাস আপলোড দিছি, তিনটা না চারটা ক্লাস আপলোড দিছি, সেই চারটা ক্লাস কি তুমি ভালোভাবে করছো কি করো না? যদি তিনটা চারটা ক্লাস ভালোভাবে করে থাকো, তাহলে এই ক্লাস আর দুইটা ক্লাস হবে এই অধ্যায়ের উপর, তাই অধ্যায়টা ফুল শেষ। তো আশা করছি তুমি চারটা ক্লাস ভালোভাবে করছো আর দুইটা ক্লাস আমার সাথে করে ফেলো, তো অধ্যায়টা শেষ হয়ে যাবে। তো আজকের যে টপিক সেটা হলো সরল দোলক। এখন সরল দোলকটা কেমন তোমরা দেখে থাকবে। সরল দোলকটা অনেকটা এরকম 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 সরল দোলক। তাহলে এটা যদি একটা সরল দোলক হয়, এই যে এটাকে বলা হচ্ছে কি, এটার নাম হচ্ছে বল। আর এটা কি একটা গোলক বা বস্তু ঝোলানো আছে। এই যে সরল দোলক, সরল দোলকের কিছু বৈশিষ্ট্য আছে, ঠিক আছে? কিছু বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? এটা বৈশিষ্ট্য হলো সুতাটা হতে হবে ভরহীন, সুতা হতে হবে ভরহীন। তারপরে অপসারণশীল, ভরহীন, অপসারণশীল এবং নমনীয়। আর এই যে বল বা বস্তু আয়তনহীন, আয়তনহীন হতে হবে এবং হতে হবে কি ভারী। তাহলে এই কয়েকটা শর্ত মানলে এটাকে সরল দোলক বলা যাবে এবং এটা সরল দোলকের কিছু বৈশিষ্ট্য। এখন খেয়াল করো, এই যে সরল দোলক, সরল দোলকে এটাকে বলা হয়ে থাকে এল। এল এলটা কি? সাধারণত কোন একটা বস্তুর কেন্দ্র থেকে, কেন্দ্র হতে, ববের কেন্দ্র হতে সাধারণত দূরত্ব, কেন্দ্র হতে ঝুলন বিন্দু হতে, তাহলে এই যে ঝুলন বিন্দু হতে ববের কেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে এল। তাহলে এল ইজ ইকুয়াল সাধারণত ঝুলন ঝুলন বিন্দু হতে ববের কেন্দ্র পর্যন্ত দূরত্ব। এই এল কে আমরা লিখতে পারি, আর প্লাস, ধরো এটুকু হচ্ছে ছোট হাতের এল দ্বারা লিখলাম, তাহলে এটাকে আমরা ছোট হাতের এল দ্বারা লিখলাম। এটা হচ্ছে সাধারণত ববের ব্যাসার্ধ আর এলটা হচ্ছে সুতার দৈর্ঘ্য। তোমাকে এবার একটা জিনিস এখনই বুঝতে হবে। এখন আমাকে জানতে হবে কৌণিক বিস্তার সম্পর্কে। তাহলে এইখানে দেখো, এইখানে কৌণিক বিস্তার কোনটা? এই যে বব, এটাও সাম্য অবস্থান, সাম্য থেকে একটা বিস্তারে নেওয়া হয়েছে, এটাকে এ, এটা কি? এটা বিস্তার। আর এই যে থিটা, এই থিটা হচ্ছে কৌণিক বিস্তার, এটা হবে কৌণিক বিস্তার। যদি 4 ডিগ্রি আসে, যদি
কৌণিক বিস্তার 4 ডিগ্রি হয় তবে সরল রৈখিক হবে, সরল রৈখিক হবে। মানে ধরো এই যে এইটুকু, এটা কিন্তু সরল রৈখিক, আবার এখানে এটা সরল রৈখিক। দেখো একটা সরল রেখা অবস্থান করছে, তাই এটা সরল রৈখিক। মনে করো একটা একদম কম জায়গা, একদম কম জায়গা, একটু অল্প একটু বিস্তার হয়েছে, এইটুকু বিস্তার হয়েছে, এটা কি তুমি দেখতে পারছো? এটা দিলে কিন্তু সরল রৈখিক হয়ে যাচ্ছে, তাহলে সেটা হবে সরল রৈখিক। এখন এই জিনিসটা নিয়ে আমরা কিছু কথা বলবো, এই জিনিসটা মুছে দিই। এখানে তুমি দেখো, তুমি এখানে দেখো এরকম, তার মানে এরকম এখানে কিন্তু এ, তাহলে এখানেও এ, তাহলে একটি পর্যায়কাল সমান হলে সমান সময়, একটি পর্যায়কালে সমান সময়, তাহলে পর্যায়কালে সমান সময়, পর্যায়কালে সমান সময় কি কি বের করতে হবে? প্রথমে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব কত আসছে? এখান থেকে এটুক গেল এ, এটুক গেল এ, 2a, তাহলে অতিক্রান্ত দূরত্ব এখান থেকে যদি সারি তাহলে এখানে গেল 2a, এখান থেকে ফিরে আসবে 2a, অর্থাৎ এখানে 2a প্লাস 2a ইজ ইকুয়াল 4a অতিক্রান্ত দূরত্ব। এখন দূরত্ব গেল, সরণ কত? সরণ 0, কারণ বস্তুটা যখন এইখান থেকে যাবে তখন বস্তুটা একটা পর্যায়কাল সম্পন্ন করে আবার এখানেই ফিরে আসবে, অর্থাৎ বস্তুর অবস্থানে কোনো পরিবর্তন ঘটছে না, বস্তুটা ঠিক তার পূর্বের অবস্থানে ফিরে যাচ্ছে, যার কারণে সরণ 0। এখন এ দূরত্বে অতিক্রান্ত সময়, তাহলে এ দূরত্বে অতিক্রান্ত সময়, তাহলে একটা পর্যায়কাল সময় হতে বা একটা পর্যায়কাল সম্পূর্ণ হতে সময় লাগে t, এবং এ দূরত্বে অতিক্রান্ত দূরত্ব বের করতে হলে আমরা 4 দ্বারা ভাগ করে দেব, এটা একটা ইম্পর্টেন্ট। এরপরে আমাদের যেটা হবে বিস্তার টু বিস্তার, তাহলে বিস্তার টু বিস্তার দূরত্ব, অর্থাৎ আমরা এইটা যেটা পড়লাম সেটা হলো এইটুকের দূরত্ব, আর বিস্তার টু বিস্তার হবে 2/t/2a, এটা ইম্পর্টেন্ট, এই দুইটা জিনিস মাথায় রাখবা। তাহলে অতিক্রান্ত দূরত্ব একটা পর্যায়কালে আমরা জানি একটা স্পন্দন সম্পূর্ণ করে, এখান থেকে যাত্রা শুরু করলে এখানে যাবে 2a, এখানে আসবে আবার 2a, 2a + 2a = 4a, সরণ কি এখান থেকে যাত্রা শুরু করছে আবার এখানেই ফিরে আসছে, যার কারণে সরণ 0। এ দূরত্ব অতিক্রান্ত সময়, একটা পর্যায়কাল সম্পন্ন হতে সময় লাগে t, আর এ দূরত্ব মানে এটুক দূরত্বে একবার পর্যায়কাল সম্পন্ন হতে 4 বার ঘোরা লাগে, তাহলে এর দূরত্বের জন্য 4 দ্বারা ভাগ, যদি বিস্তার টু বিস্তার অর্থাৎ এখান থেকে এখানে একবার, তাহলে একবারে কয়টা a, দুইটা a সম্পূর্ণ হচ্ছে, এজন্য 2a দ্বারা ভাগ করছে, তাহলে এইটা দ্বারা গেল। এখন সমকাল সূত্র আমাদের দেখতে হবে। সমকাল সূত্র দেখো, সমকাল সূত্র, সমকাল সূত্রে L কনস্ট্যান্ট, G কনস্ট্যান্ট, তাহলে দুইটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে দোলনে সমান সময় লাগবে, প্রতিটি দোলনে সমান সময় লাগবে, তাহলে
প্রতি দোলনে সমান সময় লাগবে। সমকালের পর কার্যকর দৈর্ঘ্য বা দৈর্ঘ্যের সূত্র। দৈর্ঘ্যের সূত্রে যদি আসি, দৈর্ঘ্য সূত্র, দৈর্ঘ্যের সূত্রে আমরা জানবো t is proportional to √l। তারপরে ত্বরণের সূত্র, যদি ত্বরণের সূত্রে আসি তাহলে আসবে g is proportional to t is proportional to 1/√g। তো এটা ত্বরণের সূত্রে গেল। এবার ভরের সূত্রে যাই। তাহলে এই যে সরল দোলক, সরল দোলক কি করে না, ভরের উপর নির্ভর করে না। একটা জিনিস খেয়াল করো, জিনিসটা হচ্ছে এই যে একটা সূত্র আর এই যে একটা সূত্র, এই দুইটা সূত্র থেকে আমরা লিখতে পারবো t is proportional to √l/g, t is equal to pi √l/g। দ্যাটস এ ফর্মুলা। এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা যে 2 pi t is equal to 2 pi √l/g, একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। এখন আমরা সেকেন্ড দোলক নিয়ে আলোচনা করতে পারি। সেকেন্ড দোলক বলতে বোঝানো হচ্ছে 2 সেকেন্ড, অর্থাৎ সেকেন্ড দোলকে t এর মান t is equal to g 2 সেকেন্ড হয়, এটাকে সেকেন্ড দোলক বলে। এটা মাথায় রাখবা। এখন সেকেন্ড দোলক দিয়ে কিছু ম্যাথ আছে, আমরা মিনিমাম 2টা ম্যাথ দেখব। চলো এখন ম্যাথ দেখি। ম্যাথে যাওয়ার আগে এই সূত্র ডেরিভেশন গুলো যদি তুমি করে রাখো তাহলে তোমাকে ম্যাথ সলভে ইজি হবে। আর তুমি একটা একটা করে লাইন করবা, তোমার মাথায় আসবে যে এরপরে এটা এরপরে এটা করতে পারলে ম্যাথটা মিলবে। যেমন দেখো আমাদের এখানে একটা অনেক সুন্দর একটা ম্যাথ আছে যে একটি উপগ্রহের ভর ও ব্যাসার্ধ, তাহলে একটি উপগ্রহের ভর ও ব্যাসার্ধ যথাক্রমে, তাহলে ভর ও ব্যাসার্ধ পৃথিবীর ভর যথাক্রমে পৃথিবীর ভর ও ব্যাসার্ধের, তাহলে পৃথিবীর ভর ও ব্যাসার্ধের 16 ও 10 গুণ, 16 ও 10 গুণ। পৃথিবীর একটি সেকেন্ড গোলকের, তাহলে পৃথিবীর একটি সেকেন্ড দোলকের উক্ত উপগ্রহের পর্যায়কাল কত? তাহলে উক্ত উপগ্রহে পর্যায়কাল কত? কোশ্চেনটা একবার পড়ো। কোশ্চেনে লিখছে একটি উপগ্রহের ভর ও ব্যাসার্ধ যথাক্রমে পৃথিবীর ভর ও ব্যাসার্ধের 16 ও 10 গুণ। পৃথিবীর পৃষ্ঠে যে সেকেন্ড দোলকটা আছে সেটা উক্ত উপগ্রহের পর্যায়কাল কত হবে? প্রথম যে শর্তগুলো লিখছে, শর্তগুলো দেখো। উপগ্রহের ভর, তার মানে m, উপগ্রহের ভর পৃথিবীর ভরের 16 গুণ, আর n ব্যাসার্ধ আর ই 10 গুণ। পৃথিবীর একটি সেকেন্ড গোলক,
t is equal 2 pi root over l by g। g এর মান এখন বসাইতে হবে। g এর মান আমরা জানি gm by r স্কয়ার। তার মানে তুমি যদি এখানে দেখো t is equal 2 pi root over l into r square divided by gm। এই সূত্র থেকে আনতে পারবা, কারণ এখানে কি কি আছে, তোমার r আছে, ব্যাসার্ধ আছে, আর ভর আছে। তাহলে তুমি যদি tm অর্থাৎ এখানে বের করতে হবে উপগ্রহে, ঠিক আছে, te, তাহলে tm যেহেতু এটা r রুটের ভিতরে আছে কিন্তু, তাহলে রুট আর এম ডিভাইড বাই রুট আর ই স্কয়ার আছে, ডিভাইডেড বাই আছে, তার মানে উপরে এম ই বাই এম এম রুট ওভার আছে। তার মানে টি এম বাই টি ই আর এম বাই আর ই ইন্টু এম ই বাই এম এম, তাহলে আর এম বাই আর ই যদি হয় 10 ইন্টু, এখন এম ই নিচে আসে তাহলে 1/16 রুট ওভার, তাহলে আসবে কত, টি এম টি ই ইন্টু 10 ইন্টু 1/16 টি 2 সেকেন্ড 20, তাহলে 20 আসলো, 20 ইন্টু 1/8 অক্ষে 8 8 দুগুণে 16, 5 8টা 40, 5 সেকেন্ড, এটা অ্যান্সার। তাহলে এইখানে আমাদের মূলত এই সূত্র থেকে আমাদের আনতে হবে t is proportional to root over r square divided by m। এই সূত্রটা এখানে প্রয়োগ হয়েছে। আশা করছি এই ম্যাথটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো। এবার ম্যাথটা ভালোভাবে দেখো, আমরা নেক্সট একটা পাহাড়ের ম্যাথ করব, সেকেন্ড দোলক দিয়ে একটা পাহাড়ের ম্যাথ করব। তার প্রথম ম্যাথটা যে গণকটা থাকতে পারে পূর্বের ক্লাসের একটা কোশ্চেন, দেখি তোমরা পারো কিনা। তো চলো ওইটা করি। এখানে কোশ্চেন থাকতে পারে কি আমি একবার তোমাদের বলি। ধর একটা পাহাড়, ধরা কি একটা পাহাড়, একটা পাহাড়, পাহাড় এ এবং বি পৃথিবীর কেন্দ্র, তো এই কোনটা এ, উপরে এ নিচে বি। এখানে কি কি লেখা আছে কোশ্চেনটা তুলি। এটুক 5 কিলোমিটার, এটুক 5 কিলোমিটার, পাহাড় পৃথিবীর ব্যাসার্ধ ভূপৃষ্ঠ দেওয়া আছে, পাহাড়ের চূড়ায় অভিকর্ষ স্থল নির্ণয় করো। প্রথম কোশ্চেন দেওয়া আছে পাহাড়ের চূড়ায় জি ওয়াট। ঘর নাম্বার কোশ্চেন দেওয়া আছে এ ও বি স্থানের মধ্যে কোথায়, তাহলে এ ও বি স্থানের মধ্যে কোথায়, কোথায় একটি
সরল দোলক অধিক ধীরে চলবে। কোশ্চেনটা ভালোভাবে দেখো এবং তুলে নাও। এখন দেখো ম্যাথটা কিভাবে সমাধান করবা। প্রথম কোশ্চেনের সমাধানটা দেখো। পাহাড়ের চূড়ায় জি, পাহাড়ের চূড়ায় বলতে জি আপকে বোঝাচ্ছে। সূত্র আমরা জানতাম এরকম, সূত্র আমরা জানতাম এরকম। তার মানে জি আপ আমাদের বের করতে বলছে, আর মানে হচ্ছে 6.4 ইনটু 10 টু দি পাওয়ার 6 হোল স্কয়ার, 6.4 ইনটু 10 টু দি পাওয়ার 6 প্লাস প্লাস হলো এইচ উচ্চতায় মানে 5 কিলোমিটার, এখানে হবে 5000 হোল স্কয়ার 9.8। এখান থেকে জি আপের মানটা আসবে 9.784, 9.784 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটাই হচ্ছে পাহাড়ের চূড়ায় জি। এখন হচ্ছে এ বি স্থানের মধ্যে কোথায় একটি সরল দোলক অধিক ধীরে চলবে। তাহলে এইখানে জির মান আমরা পাইছি, এখন জি ডাউন এর জির মান বের করতে হবে। তাহলে যদি আমরা জি ডাউন এ বের করতে চাই তাহলে আমাদের আসবে সূত্র r মাইনাস h বাই r, r মাইনাস h বাই r। তাহলে এখান থেকে যদি তুমি বের করতে চাও তাহলে এরকম সূত্র। তার মানে এখানে যদি তুমি 1 মাইনাস h বাই r ইনটু জি দাও, 1 মাইনাস h হবে 5000, আর হবে 6.4 ইনটু 10 টু দি পাওয়ার 6 ইনটু 9.8, মানটা আসবে 9.792। তাহলে দেখো জি আপ এন্ড জি ডাউন, এই কম্পেয়ার করে দেখতে পারবা জি আপ বড়, জি আপ ছোট জি ডাউন থেকে। আমরা সূত্র পড়ছিলাম, লেখা আছে সরল দোলক t is equal 2 pi root over l by g, t is proportional to 1 by g, এই যেরকম দেওয়া আছে। তার মানে t আপ বড় t ডাউন, অধিক ধীরে চলবে, তাহলে অধিক ধীরে চলবে t ডাউন। তাহলে এ স্থানে অধিক ধীরে চলবে, এ স্থানে টি ডাউন অধিক দ্রুত চলবে, কারণ এখানে সময় কম, তার মানে দ্রুত চলতেছে। টি আপে সময় বেশি লাগতেছে, তার মানে ধীরে চলতেছে, তার মানে টি আপে ধীরে চলবে। এটার অ্যানসার হবে টি আপ বা এ স্থানে। আশা করি কোশ্চেনটা ভালোভাবে বুঝতে পারছি। এবার আমরা কনসেপ্ট দেখব, মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট। এই অধ্যায়টা কিন্তু সহজ, এটা থেকে ম্যাথ আসবে সহজ। তুমি দেখতেছো ম্যাথগুলো আসলে ইজি টু সলভ। এখন কোন টপিক নিয়ে কথা বলা যায়? এখন কথা বলা যায় মুক্ত বেগ নিয়ে। মুক্ত বেগ,
মুক্ত বেগ কি? শোনো আগে। মুক্ত বেগ হলো যে ন্যূনতম বেগ নিয়ে কোন একটা বস্তুকে নিক্ষেপ করলে যদি ওই বস্তুটা অসীমে চলে যায়, অসীম, তাহলে সেটাকে আমরা বলবো মুক্ত বেগ। তাহলে যে ন্যূনতম বেগে কোন বস্তুকে নিক্ষেপ করলে অসীমে চলে যায়, তাহলে সেটা হবে মুক্ত বেগ। মুক্ত বেগের গতিশক্তি নিয়ে আগে আমরা একটু আলোচনা করি। ন্যূনতম গতিশক্তি নিয়ে দেখো, ন্যূনতম গতিশক্তি পৃথিবী আর ধরো এটা হচ্ছে অসীম, এটা কি অসীম। তাহলে যদি বেগ বের করতে চাও ডাব্লিউ বা ই কে, গতি শক্তি ই কে বা ডাব্লিউ, এখানে আর এসেনশিয়াল পয়েন্ট হলো আর, আর আর ফাইনাল পয়েন্ট হলো অসীম। তাহলে এখান থেকে আমরা যে মানটা পাবো জি এম এম 1/r এসেনশিয়াল 1/r ফাইনাল। তাহলে এখান থেকে যদি তুমি সূত্রে ফেলো তাহলে আসবে 1/r মাইনাস 1/infinity, তার মানে জি এম এম বাই আর, এটা সূত্র। তাহলে এটা হচ্ছে সাধারণত ই কে ইজ ইকুয়াল জি এম এম বাই আর, এটা একটা ফর্মুলা গতিশক্তি। এবার আলোচনা করব ন্যূনতম মুক্ত শক্তি বা মুক্ত বেগ নিয়ে। মুক্ত বেগ নিয়ে আগে আমরা আলোচনা করব। আচ্ছা, ন্যূনতম মুক্ত বেগ এটা আমাদের নির্ণয় করতে হবে। ন্যূনতম মুক্ত বেগ আমরা কেমনে নির্ণয় করব? আমরা জানি যে গতিশক্তি বিভব শক্তি রূপান্তরিত হবে ই কে হাফ এম ভি স্কয়ার, ই কে সমান আমরা পাইছি জি এম এম বাই আর, তাহলে হাফ এম ভি স্কয়ার, এম এম কাটা, তাহলে এইখানে দাঁড়াবে 2gm বাই আর ভি স্কয়ার। তাহলে এখান থেকে ভি সমান রুট ওভার 2gm বাই আর, এটা হবে ভি। তাহলে মুক্ত বেগ সমান ভি ইজ ইকুয়াল রুট ওভার 2gm ডিভাইডেড বাই আর, এটা হবে মুক্ত বেগের ফর্মুলা। এটা হবে মুক্ত বেগের ফর্মুলা। কোশ্চেন, পৃথিবীর মুক্ত বেগ কত? দেখি পৃথিবীর মুক্ত বেগ কত। পৃথিবীর মুক্ত বেগ ভি 2 ইনটু নিচে আর আসবে 6.4 10 টু দি পাওয়ার 6, এম আসবে 6 পয়েন্ট ইনটু 10 টু দি পাওয়ার 6 ইনটু 10 টু দি পাওয়ার 24 আর 6.673 ইনটু 10 টু দি পাওয়ার -11। তাহলে এটা যদি দাও তাহলে তোমার অ্যানসার আসবে 11.2, তাহলে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে এটা আসবে অ্যানসার। ভালোভাবে দেখো, মানগুলো মুখস্থ থাকলে তুমি ইজিলি করতে পারবা। এবার
এটা নিয়ে কিছু জিনিস আছে। ভূপৃষ্ঠে ন্যূনতম গতিশক্তিটা মুছে দিলাম, মুক্ত বেগটা থাক। তাহলে ভূপৃষ্ঠ হতে নিক্ষেপ করলে ভূপৃষ্ঠ হতে নিক্ষেপ করলে এটা পাওয়া যাবে v is equal to gm r, এটাই পাওয়া যাবে। আর এখন এটাকে লেখা যেতে পারে 2gm আর 2√2gr, তাহলে এটাকে লেখা যেতে পারে কি √2gr লেখা যাবে। এবার ভূপৃষ্ঠ হতে এই উচ্চতায় নিয়ে ছুটলে, ভূপৃষ্ঠ হতে এই উচ্চতায় নিয়ে ছুটলে এটা আসবে v is equal to gm r plus h, এটা হবে সূত্র। অথবা তুমি এখানে আরেকটা কাজ করতে পারো, 2g r plus h, এটা এখানে যে g সেটা সাধারণ জি নয়, এই জিটা হবে জি আপ। আবার ভূপৃষ্ঠ হতে এই গভীরতায় নিয়ে ছুড়লে, যদি এই গভীরতায় নিয়ে ছুড়লে v is equal 2gm r minus h, 2g down r minus h, এটা হবে সূত্র। সূত্রগুলো ভালোভাবে তুলে নাও এবং ভালোভাবে বোঝার চেষ্টা করো যে প্রথমটায় r r আছে, পরেরটায় r plus h যুক্ত হইছে, পরেরটায় r minus h যুক্ত হইছে। আর এই ডানগুলোতে g একটা সিম্পল g 9.8, এটা g আর g ডাউন। তাহলে এই টপিকগুলো বুঝলাম বা কনসেপ্টটা ক্লিয়ার কিনা সেটা বলো। আচ্ছা, এরপরে কিছু টপিক আছে, যেমন কৃত্রিম উপগ্রহ, তারপরে আছে হচ্ছে কৃত্রিম এনার্জি অফ স্যাটেলাইট, এরকম কিছু টপিক আছে। আর মাত্র 3টা টপিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। বাকি 3টা টপিক ইনশাআল্লাহ পরের ক্লাসে দিয়ে দেবো। আর একটা ক্লাস লাগবে এই অধ্যায়টা শেষ হতে, আর এই একটা ক্লাস করলে আমাদের এই অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা।